শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে সার্কুলেটরি সিস্টেম এবং এটি হবে সার্কুলেটরি সিস্টেম সংক্রান্ত দ্বিতীয় ভিডিও লেকচার। ইতিমধ্যে প্রথম ভিডিও লেকচারটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানি ব্লাড ভাস্কুলার সিস্টেমে তিনটি কনজিকিউটিভ পার্ট থাকে। প্রথম পার্টকে বলে আর্টারি, দেন ক্যাপিলারি, দেন ভেইন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য আর্টারি, দিস ইজ দ্য ভেইন, আর তার মাঝখানে আছে ক্যাপিলারি। সো আমরা ক্যাপিলারি সম্পর্কে আজকে ডিসকাস করব। ক্যাপিলারি হচ্ছে দ্য মাইক্রোস্কোপিক ব্লাড ভেসেল। মাইক্রোস্কোপিক বলতে বোঝাচ্ছে ক্যাপিলারিকে খালি চোখে দেখা যাবে না, ক্যাপিলারিকে দেখতে হলে মাইক্রোস্কোপ লাগবে। এই জন্য এগুলোকে বলে মাইক্রোস্কোপিক ব্লাড ভেসেল। সেই হিসেবে ক্যাপিলারি হচ্ছে মাইক্রোভাস্কুলেচার। So the capillaries are the microscopic blood vessel lying between artery and vein, যেহেতু আর্টারি আর ভেইনের মাঝখানে আছে, and that acts as exchange vessel. ক্যাপিলারি গুলো ফাংশনালি এক্সচেঞ্জ ভেসেলের মধ্যে পড়বে। So this is called capillary. তাহলে ক্যাপিলারি নিয়ে যদি কোনো ডেফিনিশন আমাদের দাঁড় করাতে হয় তাহলে আমরা বলবো the microscopic blood vessel lying between artery and vein that acts as an exchange vessel is called capillary. ক্যাপিলারি ডায়ামিটার খুবই ন্যারো হয়ে থাকে, যেহেতু মাইক্রোস্কোপিক আমি বলেছি। ক্যাপিলারি ডায়ামিটার হচ্ছে 7 to 9 মাইক্রোমিটার। আমরা জানি একটা আরবিসির সাইজ কিন্তু 7 to 9 মাইক্রোমিটার। তার মানে একটা আরবিসি যখন ক্যাপিলারি দিয়ে পাস করে সে অতি কষ্টে পাস করে থাকে। ক্যাপিলারি আবিষ্কার করেছিলেন একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে মার্সেলো মালপিজি। আমরা যে কোনো ব্লাড ভেসেলের স্ট্রাকচারাল প্ল্যানটা কিন্তু জানি, ইতিমধ্যে আমরা আলাপ করেছি। একটা ব্লাড ভেসেলের ওয়ালে তিনটা লেয়ার থাকে, ফ্রম আউটার টু ইনার, টিউনিকা ইন্টিমা, দেন টিউনিকা মিডিয়া, দেন টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। এখন ক্যাপিলারিকে তো এক্সচেঞ্জ ভেসেলের কাজ করতে হবে, সো ক্যাপিলারের ওয়ালে এত শত লেয়ার কিন্তু থাকা যাবে না। আমরা দেখব ক্যাপিলারের ওয়ালে অনেক লেয়ারই নাই। সুতরাং আমরা দেখতে চাই ক্যাপিলারি কিভাবে তৈরি হয়। ক্যাপিলারির ওয়ালে আমরা দেখব প্রথমে থাকে টিউনিকা ইন্টিমা। এখন টিউনিকা ইন্টিমাতে তিনটা সাবলেয়ার থাকে। প্রথমে থাকে এন্ডোথেলিয়াম, দ্যাট ইজ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম রেস্টিং অন দ্য বেসমেন্ট মেমব্রেন। এটা কিন্তু ক্যাপিলারির ক্ষেত্রেও আমরা পাবো। সো হিয়ার ইজ দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এবং এই ছবিতে আমরা তিনটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল দেখতে পাচ্ছি। এখানে একটা কমপ্লিট সেল দেখা যাচ্ছে, এখানে একটা পার্ট দেখা যাচ্ছে, এখানে একটা পার্ট দেখা যাচ্ছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি এই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম গুলো কিন্তু একটার একটার সাথে লেগে আছে বাই দ্য টাইট জাংশন। এখানে একটা টাইট জাংশন, এখানে একটা টাইট জাংশন, এখানে একটা টাইট জাংশন দেখা যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম এখানে একটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম পাওয়া যাবে আর তার বেসমেন্ট মেমব্রেন থাকবে। এই গ্রিন কালারটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ দি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। দেন সেকেন্ড সাবলেয়ার যেটা থাকার কথা টিউনিকা ইন্টিমাতে, তার নাম সাব এন্ডোথেলিয়াল লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। আমরা আর্টারিওলের ক্ষেত্রে দেখেছিলাম এই সাব এন্ডোথেলিয়াল লেয়ারটা ভেরি থিন ছিল। অ্যাকচুয়ালি ক্যাপিলারিতে আর এই লেয়ারটা থাকবেই না। সো সাব এন্ডোথেলিয়াল লুজ কানেকটিভ টিস্যু লেয়ার কিন্তু অ্যাবসেন্ট হবে ইন কেস অফ ক্যাপিলারি। দেন ইন্টারনাল ইলাস্টিক লেমিনা ইজ দ্য থার্ড সাবলেয়ার অফ দি টিউনিকা ইন্টিমা। এই ইন্টারনাল ইলাস্টিক লেমিনা তো আর্টারিওলেই ছিল না, ক্যাপিলারির ক্ষেত্রেও থাকবে না। নাও চলে আসলাম টিউনিকা মিডিয়াতে। এই টিউনিকা মিডিয়াতে নরমালি থাকে কি? স্মুথ মাসল অ্যাডমিক্সড উইথ ইলাস্টিক ফাইবার থাকার কথা, আর সাথে থাকার কথা এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। আমরা এখানে দেখব কোনো প্রকার স্মুথ মাসল থাকে না, কোনো প্রকার ইলাস্টিক ফাইবারও থাকে না, এবং সেই সাথে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনাও থাকে না। তাহলে আমরা বলতে পারি টিউনিকা মিডিয়া অ্যাবসেন্ট থাকে। অ্যাকচুয়ালি অ্যাবসেন্টই, তবে টিউনিকা মিডিয়ার পরিবর্তে এখানে একটা সেল থাকে। এই সেলটার নাম হচ্ছে পেরিসাইট। এখানে আমরা একটা পেরিসাইটকে দেখতে পাচ্ছি। পেরিসাইটকে আমি টিউনিকা মিডিয়ার মধ্যে রাখছি কি জন্য? কারণ পেরিসাইট সেলগুলোর ফেগোসাইটিক প্রপার্টি আছে, এদের কন্ট্রাকটাইল প্রপার্টি আছে জাস্ট লাইক স্মুথ মাসল। তাহলে আমরা বলতে পারি যে টিউনিকা মিডিয়াতে যে স্মুথ মাসল থাকে তাকে রিপ্লেস করে এখানে সেলস অফ রোজেট ওর যার আরেক নাম পেরিসাইট। আমরা জানি নরমাল ব্লাড ভেসেলের মাঝে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া নামে একটা লুজ কানেকটিভ টিস্যু লেয়ার থাকে। এই লুজ কানেকটিভ টিস্যু লেয়ারটাও কিন্তু ইন কেস অফ আর্টারিওল ভেরি থিন ছিল। ক্যাপিলারিতে এই লেয়ারটাও অ্যাবসেন্ট থাকবে। তার মানে এখানে কোনো টিউনিকা অ্যাডভেন্টিসিয়া নাই। তবে পেরিসাইটের একটা বেসমেন্ট মেমব্রেন আছে, সেটা কিন্তু টিউনিকা অ্যাডভেন্টিসিয়ার বদলে আমরা বলতে পারি। সুতরাং টিউনিকা অ্যাডভেন্টিসিয়ার পরিবর্তে এখানে আমরা পাবো বেসমেন্ট মেমব্রেন অফ দি পেরিসাইট। এই যে পেরিসাইটের বাইরে গ্রিন কালার।
তাহলে একটা ক্যাপিলারির ওয়ালে আমরা আসলে কি পেয়েছি? আমরা পেলাম হচ্ছে এখানে এন্ডোথেলিয়াল সেল থাকে উইথ ইটস বেসমেন্ট মেমব্রেন, এন্ডোথেলিয়াল সেলের বাইরে পেরিসাইট থাকে, তার বাইরে পেরিসাইটের বেসমেন্ট মেমব্রেন থাকে, দ্যাটস অল। এখন চলে আসলাম ক্লাসিফিকেশন অফ দি ক্যাপিলারিতে। ক্যাপিলারিকে আমরা তিন ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, এই ক্যাপিলারি গুলো সোমাটিক স্ট্রাকচারের মাঝে থাকে বলে এদেরকে সোমাটিক ক্যাপিলারি বলে, এবং এই ক্যাপিলারি গুলোকে টাইপ 1 ক্যাপিলারিও বলা হয়ে থাকে। দেন আরেকটা হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি, এই ক্যাপিলারি গুলো ভিসেরাতে পাওয়া যায় বলে এদেরকে বলে ভিসেরাল ক্যাপিলারি অর টাইপ 2 ক্যাপিলারি। আর 3 নম্বর ক্যাপিলারি যেটা তাকে বলে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। অ্যাকচুয়ালি এর পুরো নাম হচ্ছে ডিসকন্টিনিউয়াস সাইনোসয়েডাল ক্যাপিলারি অর সাইনোসয়েডাল ক্যাপিলারি অর সাইনোসয়েড। সুতরাং এই সাইনোসয়েড বা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি হচ্ছে থার্ড টাইপ অফ ক্যাপিলারি। ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি আবার দুই রকমের, একটা হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম আর একটা হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। সো দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দি ক্যাপিলারি। রিটেন এবং ভাইবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। এখন আমরা এই ছবিটাতে দেখি, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি। এখানে আমরা যে এন্ডোথেলিয়াল সেলগুলো দেখছি এই হচ্ছে সেই এন্ডোথেলিয়াল সেল। সেলগুলো টাইট জাংশনে লেগে থাকে এবং সেলগুলোর মাঝে কোনো প্রকার ফেনিস্ট্রেশন বা পারফোরেশন থাকে না, এবং সেলগুলোর বাইরে যে বেসমেন্ট মেমব্রেন থাকে সেটাও থাকে কন্টিনিউয়াস। আর সেই বেসমেন্ট মেমব্রেনের বাইরে আমরা পেরিসাইট দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দুটো পেরিসাইট দেখতে পাচ্ছি। আমরা যদি এর একটা ক্রস সেকশন করি তাহলে এই ছবিটা পাবো। এই ছবিতেও দেখতে পাচ্ছি বাইরে যে বেসমেন্ট মেমব্রেন সেটা কন্টিনিউয়াস প্যাটার্নে আছে, এবং এখানে দুটো এন্ডোথেলিয়াল সেল দেখা যাচ্ছে। একটা সেল কমপ্লিটলি এসেছে, আরেকটা সেল পার্টলি আসলো, এবং এই সেলগুলো কিন্তু টাইট জাংশন করছে উইথ ইচ আদার। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি। এবার আমরা যদি ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি দেখি তাহলে আমরা দেখবো এন্ডোথেলিয়াল সেলগুলো, এই যে এখানে দুটো এন্ডোথেলিয়াল সেল কমপ্লিটলি দেখা যাচ্ছে নিউক্লিয়াস সহ, আর কিছু পার্ট দেখা যাচ্ছে। এই এন্ডোথেলিয়াল সেলগুলো টাইট জাংশনে লেগে থাকে একজন আরেকজনের সাথে, কিন্তু প্রবলেম হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের মাঝে কতগুলো ছিদ্র, দ্যাট ইজ পারফোরেশন, দ্যাট ইজ ফেনিস্ট্রেশন দেখা যাচ্ছে। এই ছিদ্রগুলোকে বলে ফেনিস্ট্রেশন। এই ছিদ্রগুলো বন্ধ করা থাকতে পারে আবার ওপেনও থাকতে পারে। যেমন ক্রস সেকশন করলে আমরা দেখতে পাই এখানে এই যে ছিদ্রগুলো এখানে কিন্তু কোনো প্রকার বন্ধ করা নাই, ক্লোজ করা নাই, দ্যাট ইজ ইট ইজ উইদাউট ডায়াফ্রাম। কিন্তু এখানে আমরা এই ওপেনিং গুলোকে ডায়াফ্রাম দিয়ে ক্লোজ করে থাকতে দেখছি। সো এটা হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। সেই সাথে তার বাইরে যে বেসমেন্ট মেমব্রেনটা আছে এই বেসমেন্ট মেমব্রেনও কিন্তু কন্টিনিউয়াস প্যাটার্নে আছে, কোনো ফাটল নাই কিন্তু বেসমেন্ট মেমব্রেনের মাঝে, এবং সবার বাইরে দুটো পেরিসাইটও দেখা যাচ্ছে। নাও আরেক ধরনের ক্যাপিলারি হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। এই ক্যাপিলারির সাথে আমাদের ফেনিস্ট্রেটেড ক্যাপিলারির ডিফারেন্স কি? প্রথম কথা, এখানেও আমরা এন্ডোথেলিয়াল সেল দেখতে পাচ্ছি। এন্ডোথেলিয়াল সেলগুলো একটা আরেকটার সাথে টাইট জাংশনে আটকে আছে। দেন সেলগুলোতে ফেনিস্ট্রেশন দেখা যাচ্ছে, তবে নর্মাল যে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি তার চাইতেও বড় বড় ফেনিস্ট্রেশন দেখা যাচ্ছে, তার চাইতেও বড় বড় ছিদ্র দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এর যে বেসমেন্ট মেমব্রেন, যেমন এই পর্যন্ত বেসমেন্ট মেমব্রেন আছে, তারপর এখানে আর কোনো বেসমেন্ট মেমব্রেন নাই, আবার এখানে আছে তো এখানে গ্যাপ, আবার এই পর্যন্ত বেসমেন্ট মেমব্রেন আছে এখানে নাই, তার মানে বেসমেন্ট মেমব্রেন কিন্তু ডিসকন্টিনিউয়াস। এই জন্য এই জাতীয় ক্যাপিলারিকে বলে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি অর সাইনোসয়েড। এখন আমরা প্রত্যেকটা ক্যাপিলারি সম্পর্কে ওয়ান বাই ওয়ান জানবো। প্রথমে আসলাম কন্টিনিউয়াস ক্যাপিলারিতে। দিস ইজ দ্য পিকচার অফ দি কন্টিনিউয়াস ক্যাপিলারি। একটু আগে আমি ডিসকাস করেছি এই ক্যাপিলারিকে কেন কন্টিনিউয়াস ক্যাপিলারি বলে সেটা আমরা দেখবো। তার মানে কন্টিনিউয়াস ক্যাপিলারির ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে চাই। মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে এদের যে সেলগুলো থাকে, তার মানে এন্ডোথেলিয়াল সেল, দে আর নন ফেনিস্ট্রেটেড, তার মানে সেলের মাঝে কোনো প্রকার ওপেনিং দেখবো না, কোনো প্রকার ফেনিস্ট্রেশন খুঁজে পাবো না। দুই নাম্বার, এদের বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে কন্টিনিউয়াস, এই কারণে এদেরকে বলে কন্টিনিউয়াস ক্যাপিলারি। এবং আগে আমি বলেছি যে অ্যাডজাইসেন্ট সেলগুলো টাইট জাংশন দিয়ে কানেক্টেড থাকবে উইথ ইচ আদার। এই জাতীয় ক্যাপিলারি হচ্ছে লিস্ট পারমিয়েবল ক্যাপিলারি, সবচেয়ে পারমিয়েবিলিটি কম এই জাতীয় ক্যাপিলারির। ক্যাপিলারিকে যদি আমি গ্রেডিং করি, সিরিয়াল করি, তাহলে এটাকেই পাবো সবচেয়ে কম পারমিয়েবিলিটি যুক্ত ক্যাপিলারি। সুতরাং এই জাতীয় ক্যাপিলারিকে আমি কোথায় পাবো?
যেখানে আমার খুব বেশি পারমিবিলিটি দরকার নাই, সেই সব জায়গাতে আমি এই জাতীয় ক্যাপিলারি পাবো। যেমন স্কিনের মাঝে পাবো, এই স্কিনের মাঝে যে ক্যাপিলারি থাকে সেগুলো কন্টিনিউয়াস ক্যাপিলারি। মাসলে যে ক্যাপিলারি পাবো স্পেশালি স্কেলিটাল মাসলে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি। সিএনএস, সিএনএস বলতে বোঝায় ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। ব্রেইন এবং স্পাইনাল কর্ডে নিউরন থাকে, নিউরন গুলো খুবই সফিস্টিকেটেড স্ট্রাকচার। নিউরন ড্যামেজ হলে আর ডিভিশন করতে পারে না, এই জন্য নিউরন গুলোকে প্রোটেকশন দিতে হয় ফ্রম দ্য ব্লাড বোর্ন মাইক্রো অর্গানিজম অর কেমিক্যাল থেকে। এই জন্য এমন ক্যাপিলারি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকা দরকার যে ক্যাপিলারি থেকে সহজে কোনো সাবস্টেন্স বের হতে না পারে। সেই জন্য আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাঝে পাবো হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি। দেন এক্সোক্রাইন গ্ল্যান্ডে আমরা পাই কন্টিনিউয়াস ক্যাপিলারি। দেন লাং, থাইমাস, এগুলোতে কন্টিনিউয়াস ক্যাপিলারি পাবো। 2 নাম্বার হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনিস্ট্রেটেড ক্যাপিলারিকে কেন ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি বলা হয় সেটা এবার আমাদের জানতে হবে। এর ক্যারেক্টারিস্টিক্স এর মাঝে প্রথমে আমরা দেখব এর এন্ডোথেলিয়াল সেলগুলো ফেনিস্ট্রেটেড হবে, তার মানে এদের মাঝে পারফোরেশন থাকবে, পোর থাকবে, ছোট সাইজের পোর। পোর গুলো ক্লোজ করা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি পোর গুলো কোনো ডায়াফ্রাম দিয়ে ক্লোজ করা থাকে তাহলে সেটা হয়ে যাবে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। আর ক্লোজ করা যদি না থাকে তাহলে বলে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি পোর গুলো ক্লোজ করা আছে বাই দ্য ডায়াফ্রাম, এই জন্য এগুলোকে বলে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। বাট এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং গুলো কিন্তু কোনো ডায়াফ্রাম দিয়ে ক্লোজ করা নাই, তাহলে এটা হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। এবং এই জাতীয় ক্যাপিলারিতে আমরা কন্টিনিউয়াস বেসমেন্ট মেমব্রেন পাবো। সো বেসমেন্ট মেমব্রেন ইজ কন্টিনিউয়াস হিয়ার। অ্যাডজেসেন্ট সেলগুলো আগের মতোই, সেটা আমরা শুরু থেকেই বলে আসছি, টাইট জাংশন দিয়ে কানেক্টেড থাকে উইথ ইচ আদার। এবং এই জাতীয় ক্যাপিলারির পারমিবিলিটি কন্টিনিউয়াস ক্যাপিলারির চাইতে বেশি হবে। আমরা যদি একটা সিরিয়াল তৈরি করি, সবচাইতে কম পারমিবিলিটি যুক্ত ক্যাপিলারি হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, তার চাইতে পারমিবিলিটি একটু বেশি হবে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। তার চাইতেও বেশি পারমিবিলিটি পাবো ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রামের। তো এই জাতীয় ক্যাপিলারি এমন সব জায়গাতে থাকে যেখানে অ্যাক্টিভ ক্যাপিলারি অ্যাবজর্পশন হয় অথবা ফিল্ট্রেট ফরমেশন হয়। যেমন স্মল ইন্টেস্টাইনের মাঝে আমরা পাবো ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। আমরা জানি আমাদের খাবারের পরে ফুড গে ডাইজেশন হয় ইন দ্য স্মল ইন্টেস্টাইন, এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন গুলো অ্যাবজর্পশন হয়ে ব্লাড ভেসেলে ঢুকতে হবে। এই ব্লাড ভেসেলে ঢোকার জন্য এখানে আমাদের ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি দরকার। এন্ডোক্রাইন গ্ল্যান্ডে আমাদের ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি পাই, কারণ এন্ডোক্রাইন গ্ল্যান্ড তার সিক্রেশন গুলো সরাসরি ব্লাডে ছেড়ে দেয়, ব্লাডে লিবারেট করে। এই জন্য এখানে যে ক্যাপিলারি থাকবে সেগুলো হবে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ডের নিজস্ব ডাক থাকে, সেই ডাক্টের মাধ্যমে তার সিক্রেশন গুলো ছেড়ে দিবে। এই কারণে এক্সোক্রাইন গ্ল্যান্ডে কিন্তু আমরা ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি পাবো না, সেখানে পাবো কন্টিনিউয়াস ক্যাপিলারি। তারপরে কিডনি, কিডনির মাঝে 2 ধরনের ক্যাপিলারি আছে। গ্লোমেরুলাস হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম, it is the one and only example of the fenestrated capillary without diaphragm। সেটা কোনটা আবারও বলি, গ্লোমেরুলাস। আর পেরিটিউবুলার ক্যাপিলারি, এই পেরিটিউবুলার ক্যাপিলারি হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রামের এক্সাম্পল। এই পেরিটিউবুলার ক্যাপিলারি গুলো প্রক্সিমাল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলের অ্যারাউন্ডে থাকে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দিয়ে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন হয় এবং সেই অ্যাবজর্ব হওয়া সাবস্টেন্স গুলো আলটিমেটলি ব্লাড ভেসেলে ঢুকে যেতে হয়। এই জন্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের চারপাশে থাকা পেরিটিউবুলার ক্যাপিলারি গুলো ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম। নাও ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি, যার আরেক নাম সাইনোসয়েড। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে বাম দিকে, এই ছবিটা হচ্ছে একটা অর্ডিনারি ক্যাপিলারি ছবি, যার ডায়ামিটার খুবই ন্যারো, যার ভিতরে আরবিসি দেখা যাচ্ছে। কিন্তু এই পাশে যে ক্যাপিলারিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সাইনোসয়েড। এই সাইনোসয়েডের মাঝে পাশাপাশি অনেকগুলো আরবিসি আছে, তার মানে এর ডায়ামিটার অনেক বেশি। তাহলে আমাদের এই ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি বা সাইনোসয়েড কাকে বলে? দে আর দ্য ডাইলেটেড, ইলংগেটেড এন্ড টর্চুয়াস ক্যাপিলারিজ। তাহলে আমাদের ডেফিনিশন হবে এরকম: dilated, elongated and tortuous capillaries are called sinusoids. সাইনোসয়েডের ক্যারেক্টারিস্টিক্স কি? নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সাইনোসয়েডস আর dilated, that is এদের লুমিনাল ডায়ামিটার হচ্ছে 35 to 40 মাইক্রোমিটার। আমরা একটা অর্ডিনারি ক্যাপিলারি লুমিনাল ডায়ামিটার বলেছিলাম 7 to 9 মাইক্রোমিটার, বাট একটা সাইনোসয়েডের লুমিনাল ডায়ামিটার হচ্ছে 35 to 40 মাইক্রোমিটার। অনেক অনেক মোটা তার ডায়ামিটার, কিন্তু লুমেনটা অনেক বড় হয়। 2 নাম্বার হচ্ছে এর যে সেলগুলো কিন্তু ফেনিস্ট্রেটেড, তার মানে সেলের মাঝে
পোর আছে বা পারফোরেশন আছে বা ফেনিস্ট্রেশন আছে এবং এই পোরগুলো ইভেন গ্রেটার বা লার্জার দেন দা ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। দেন বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস। এখানে এই যে এখানে বেসমেন্ট মেমব্রেন নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এই জায়গায় নাই, তার মানে এখানে বেসমেন্ট মেমব্রেন ডিসকন্টিনিউয়াস। এবং অ্যাজ ইউজুয়ালি পাশাপাশি সেলগুলো কিন্তু টাইট জাংশনে কানেক্টেড থাকে। Actually, they are highly modified leaky fenestrated capillary with large lumen. এদের lumen অনেক বড় এবং এরা highly modified এবং leaky কেন বলছি? কারণ এর এক নম্বরে বেসমেন্ট মেমব্রেন ডিসকন্টিনিউয়াস, দুই নম্বর এর মাঝে পারফোরেশন আছে, পারফোরেশন গুলো আবার ফেনিস্ট্রেটেড ক্যাপিলারির পারফোরেশনের চাইতেও বড়, তিন নম্বর এর লুমেন যেহেতু বড় সুতরাং ব্লাড ফ্লো খুবই স্লাজিশ, খুবই স্লো ব্লাড ফ্লো হবে। আর ব্লাড ফ্লো যত স্লো বা স্লাজিশ হবে তার ওয়াল দিয়ে এক্সচেঞ্জ ফাংশন তত বেশি হবে। সুতরাং এই কারণে আমরা বলছি এটা হচ্ছে পারমিয়েবিলিটি সিরিজে সবচেয়ে উপরে আছে। মোস্ট পারমিয়েবল ক্যাপিলারি হচ্ছে এই ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি, যার এক নাম সাইনোসয়েড। নাও আমরা জানবো ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি বা সাইনোসয়েড কোথায় থাকে। আমাদের বডিতে 7টা জায়গা আছে যেখানে এরকম সাইনোসয়েড বা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি পাওয়া যায়। সেই জায়গাগুলোর মাঝে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই তিনটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তারপরে লিভার, স্প্লিন, বোন ম্যারো, ক্যারোটিড বডি, এই টোটাল 7 জায়গার মাঝে সাইনোসয়েড পাওয়া যায়। এই তথ্যটা জানতে হয় ফর দ্য এমসিকিউ। এমসিকিউতে সাধারণত প্যারাথাইরয়েডের বদলে থাইরয়েড দিয়ে দিতে পারে, লিভারের বদলে প্যানক্রিয়াস দিয়ে দিতে পারে, ওগুলো ফলস হবে। সো এই 7টা জায়গাতে আমরা দেখব সাইনোসয়েড পাওয়া যায়। নাও সাইনোসয়েডের ফাংশন কি? Sinusoids allow large molecule to pass between blood and surrounding tissue. বড় বড় মলিকিউল গুলো, যেহেতু এর পোর গুলো বড় সুতরাং বড় বড় মলিকিউল এই পোর দিয়ে পাস করতে পারে, লাইক প্রোটিন। সো এর ওয়াল দিয়ে প্রোটিন যেতে পারে। দ্বিতীয়ত সাইনোসয়েড গুলো যেহেতু ডাইলেটেড সুতরাং এর লুমিনাল ডায়ামিটার বেশি হবে। লুমিনাল ডায়ামিটার যত বেশি হবে ব্লাড ফ্লো করবে তত স্লাজিশলি অর স্লোলি। Blood flows sluggishly, allowing for modification in various ways. Now আমাদের জানতে হবে ডিফারেন্স বিটুইন অর্ডিনারি ক্যাপিলারি এন্ড সাইনোসয়েড। অর্ডিনারি ক্যাপিলারি বলতে সাইনোসয়েড ছাড়া অন্যান্য ক্যাপিলারিকে বোঝানো হচ্ছে, আর সাইনোসয়েড নিজে এক ধরনের ক্যাপিলারি যাকে বলে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। তো এই দুটোর মাঝে ডিফারেন্স কি? নাম্বার 1 হচ্ছে লুমেন। অর্ডিনারি ক্যাপিলারি লুমেন স্মলার 7 to 9 মাইক্রোমিটার তার ডায়ামিটার, কিন্তু ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি দ্যাট ইজ সাইনোসয়েডের লুমেনটা লার্জার 35 to 40 মাইক্রোমিটার তার ডায়ামিটার। অর্ডিনারি ক্যাপিলারি লুমেনটা রেগুলার কিন্তু সাইনোসয়েডের লুমেনটা হচ্ছে ইরেগুলার। দেন অর্ডিনারি ক্যাপিলারির ওয়ালে থাকে শুধু এন্ডোথেলিয়াল সেল, কিন্তু সাইনোসয়েডের ওয়ালে এন্ডোথেলিয়াল সেল প্লাস ফেগোসাইটিক সেল থাকে। অর্ডিনারি ক্যাপিলারিতে যে পোর থাকে সেই পোর গুলো স্মলার হয়, যদি থাকে মানে অর্ডিনারি ক্যাপিলারি মাঝে কন্টিনিউয়াস ভ্যারাইটিতে কোনো পোর থাকে না, ফেনিস্ট্রেটেড ভ্যারাইটিতে পোর থাকে। সো সেই পোর গুলো কিন্তু ছোট সাইজের হয়, কিন্তু সাইনোসয়েডের পোর গুলো বড় হবে। অর্ডিনারি ক্যাপিলারি থাকে বিটুইন আর্টারি এন্ড ভেইন, যেমন এই একটা অর্ডিনারি ক্যাপিলারি, সে আছে এই পাশে আর্টারি এই পাশে ভেইন তার মাঝখানে। সো অর্ডিনারি ক্যাপিলারি থাকে বিটুইন আর্টারি এন্ড ভেইন অর বিটুইন আর্টারি এন্ড আর্টারি। যেমন এই যে ক্যাপিলারি এটা হচ্ছে গ্লোমেরুলাস অ্যাকচুয়ালি, এই ক্যাপিলারিটা কিন্তু আছে বিটুইন আর্টারি এন্ড আর্টারি। সো দুই আর্টারি মাঝে থাকতে পারে অর্ডিনারি ক্যাপিলারি, অর আর্টারি এবং ভেইনের মাঝখানে থাকতে পারে অর্ডিনারি ক্যাপিলারি। সাইনোসয়েড কোথায় থাকে? সাইনোসয়েডও থাকতে পারে আর্টারি এবং ভেইনের মাঝে, অথবা ভেইন এবং ভেইনের মাঝে। ভেইনের মাঝেও কিন্তু সাইনোসয়েড থাকতে পারে। নাও পরীক্ষার জন্য আসে ব্লাড ক্যাপিলারি এবং লিম্ফ ক্যাপিলারির মাঝে ডিফারেন্স কি। তো আমরা এখানে টেবুলেটেড ফর্মে সেটা দেখতে পাচ্ছি। লিম্ফ ক্যাপিলারি তার কালার হচ্ছে কালারলেস, আর ব্লাড ক্যাপিলারি হচ্ছে রেডিশ। লিম্ফ ক্যাপিলারি ব্লাইন্ডলি শুরু হয়, কিন্তু ব্লাড ক্যাপিলারি থাকে আর্টারি এবং ভেইনের মাঝখানে। লিম্ফ ক্যাপিলারি ডায়ামিটার হচ্ছে ওয়াইডার, কিন্তু ব্লাড ক্যাপিলারি ন্যারো। লিম্ফ ক্যাপিলারির বেসমেন্ট মেমব্রেন পোরলি ডেভেলপড অর অ্যাবসেন্ট, কিন্তু ব্লাড ক্যাপিলারিতে আমরা দেখব বেসমেন্ট মেমব্রেন প্রেজেন্ট। লিম্ফ ক্যাপিলারির গায়ে কোনো পেরিসাইট থাকে না, কিন্তু ব্লাড ক্যাপিলারির বাইরে পেরিসাইট থাকে। লিম্ফ ক্যাপিলারির ভিতরে কালারলেস লিম্ফ থাকে, কিন্তু ব্লাড ক্যাপিলারির ভিতরে রেড ব্লাড থাকে। লিম্ফ ক্যাপিলারিতে প্রেসার রিলেটিভলি লো হয়, কিন্তু ব্লাড ক্যাপিলারি প্রেসার রিলেটিভলি হাই। লিম্ফ ক্যাপিলারির ওয়াল দিয়ে ট্রান্সপোর্ট হয় ইউনিল্যাটারালি, তার মানে
অনলি টিস্যু স্পেস থেকে কোনো সাবস্টেন্স ক্যাপিলারি লুমেনে অ্যারাইভ করে বা ঢুকে পড়ে। ক্যাপিলারি লুমেন থেকে কোনোভাবেই কিন্তু সাবস্টেন্স লিম্ফ ক্যাপিলারির ওয়াল দিয়ে বাইরে যেতে পারে না। কিন্তু ব্লাড ক্যাপিলারি ক্ষেত্রে এই ট্রান্সপোর্টটা বাইলেটারাল, লুমেন থেকে টিস্যুতে যায়, টিস্যু থেকে লুমেনে আসে, দুই মুখে ট্রান্সপোর্ট হয়। আমরা পারমিয়েবিলিটির কথা যদি ভাবি, lymph capillaries are permeable to colloid macromolecules, কিন্তু blood capillaries are permeable to soluble crystalloid। আর যদি কোনো কারণে টিস্যু স্পেসে প্রেসার বেড়ে যায় তাহলে লিম্ফ ক্যাপিলারি গুলো প্যাটার্ন থাকে কিন্তু ব্লাড ক্যাপিলারি গুলো কোলাপস করে যায়। এখন আমরা জানবো ফ্যাক্টরস রেগুলেটিং লিম্ফ ফ্লো। অ্যাকচুয়ালি এটা লিম্ফ ভাস্কুলার সিস্টেমের আন্ডারে আলাপ করার কথা, কিন্তু সেখানে আলাপ করা হয়নি বলে এটা এখানে একটু টাচ দিয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে ফিল্ট্রেশন প্রেসার অফ টিস্যু ফ্লুইড, দেন মেসেজিং অ্যাকশন অফ স্কেলিটাল মাসল, দেন ট্রান্সমিটেড আর্টারিয়াল পালসেশনস, then presence of valves, then gravity, then suction effect of the diaphragm, then negative pressure in brachycephalic veins। এগুলো আমাদেরকে রিটেনের জন্য পড়তে হবে, রিটেনে জানতে হয় লিম্ফ ফ্লোর ফ্যাক্টর গুলো কি কি। হাউএভার ক্যাপিলারি অংশটুকু আমরা আলাপ করে ফেলেছি, এখন ভেইনে চলে আসলাম। ভেইনের ওয়ালের মাঝে আমরা আবারও তিনটা লেয়ার দেখব, দ্যাট ইজ টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ভেইনের টিউনিকা মিডিয়াটা থিন হয়, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টিউনিকা মিডিয়াটা থিন, মিডিয়া থিন, আবার টিউনিকা এক্সটার্না বা অ্যাডভেন্টিসিয়া সেটা কিন্তু ঠিক ভেইনের ক্ষেত্রে। সো ওভারঅল ভেইনের ওয়াল কিন্তু থিন হয় এবং লুমেনটা বড় হয়। ভেইনের ক্যারেক্টারিস্টিক যদি আমরা চিন্তা করি, দে হ্যাভ থিন ওয়াল, লার্জ লুমেন which offer little resistance to flow। এখানে খুব একটা রেজিস্ট্যান্স পাওয়া যায় না যেহেতু লুমেনটা বড় হয়। ভেইনের ওয়ালের মাঝে ভালভ আছে এবং ভেইনের মাঝে যে ব্লাড প্রেসার সেটা কিন্তু লো হবে, লোয়ার ব্লাড প্রেসার। আমরা এখন ভেইনকে ক্লাসিফাই করব। স্ট্রাকচারালি ভেইন হচ্ছে আমরা তিন রকমের দেখব, ভেনিউলস এন্ড স্মল ভেইন, দেন মিডিয়াম ভেইন, দেন লার্জ ভেইন। এখন আমরা চলে আসলাম ভেনিউলের মাঝে। আমরা আর্টারি ক্ষেত্রে বলেছিলাম arterioles are the smallest member of the arterial family. Similarly, venules are the smallest member of veins. ভেনিউলের মাঝে আমরা তিনটা সাকসেসিভ রিজিয়ন দেখব। প্রথমে পোস্ট ক্যাপিলারি ভেনিউল, তারপরে কালেক্টিং ভেনিউল, দেন মাস্কুলার ভেনিউল। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যাপিলারি, ক্যাপিলারি গুলো ইউনাইট করে যা তৈরি করে সেটাই হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল। সো পোস্ট ক্যাপিলারি ভেনিউল হচ্ছে দ্য স্মলেস্ট অফ দ্য ভেনিউল। ভেনিউলের মাঝে আবার সবচেয়ে ছোট হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল। দে আর ফর্মড when ক্যাপিলারি বেডস ইউনাইট। ক্যাপিলারি বেড ইউনাইট করার পরেই পোস্ট ক্যাপিলারি ভেনিউল তৈরি হবে। দ্য স্ট্রাকচার অফ দি পোস্ট ক্যাপিলারি ভেনিউলটা একেবারেই ক্যাপিলারির মতো, তার মানে এর ওয়ালে এন্ডোথেলিয়াম থাকে, পেরিসাইড থাকে, বেসমেন্ট মেমব্রেন থাকে, এর বাইরে কিছুই নাই। এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউল গুলো এক্সচেঞ্জ ভেসেল হিসেবে কাজ করে। দে অ্যালাউ ফ্লুইড এন্ড ব্লাড সেল টু পাস টু এন্ড ফ্রম দ্য ব্লাড স্ট্রিম। গ্রাজুয়ালি এই পোস্ট ক্যাপিলারি ভেনিউল গুলো যখন ইউনাইট করে তৈরি করবে কালেক্টিং ভেনিউল, কালেক্টিং ভেনিউল ইউনাইট করে তৈরি করে মাস্কুলার ভেনিউল। ক্যাপিলারি এন্ড পোস্ট ক্যাপিলারি ভেনিউল both are the exchange vessel. They allow exchange of substances across their wall. তো এখন তাদের মাঝে ফাংশনাল ডিফারেন্স আছে। ফ্লুইড উইথ ডিসলভড গ্যাস এন্ড নিউট্রিয়েন্টস পাস থ্রু দ্য ক্যাপিলারি, তার মানে ক্যাপিলারির ওয়াল দিয়ে ফ্লুইড পাস করে, যে ফ্লুইডের মাঝে ডিসলভড অবস্থায় গ্যাস থাকে, নিউট্রিয়েন্টস থাকে। কিন্তু পোস্ট ক্যাপিলারি ভেনিউলের ওয়াল দিয়ে ফ্লুইড তো যায়, কিন্তু সেই সাথে যায় সেলুলার এলিমেন্ট অফ দি ব্লাড লাইক নিউট্রোফিল, লিম্ফোসাইট, এগুলো পাস করে থ্রু দ্য পোস্ট ক্যাপিলারি ভেনিউল। নাও ভেইন। ভেইন কিভাবে তৈরি হয়? আমরা বলেছিলাম যে ভেনিউলের পরে ভেইন শুরু হবে। ভেনিউলের মাঝে প্রথম পার্ট ছিল পোস্ট ক্যাপিলারি ভেনিউল, যেগুলো ইউনাইট করে তৈরি করে কালেক্টিং ভেনিউল, কালেক্টিং ভেনিউল ইউনাইট করে তৈরি করে মাস্কুলার ভেনিউল, আর এই মাস্কুলার ভেনিউল গুলো ইউনাইট করে তৈরি করবে ভেইনস। সো ভেইনস আর ফর্মড when muscular venules converge। তাহলে মাস্কুলার ভেনিউল যখন কনভার্জ করে ইউনাইট করে তখনই ভেইন তৈরি হবে। এখন এই ভেইনের মাঝে যতগুলো নাম বলেছি, পোস্ট ক্যাপিলারি ভেনিউলটা হচ্ছে এক্সচেঞ্জ ভেসেল, আদারওয়াইজ অল আদার ভেইনস আর ক্যাপাসিটেন্স অর রিজার্ভার ভেসেলস ফাংশনালি। তাহলে আমরা বলছি ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দি ব্লাড ভেসেলের দিক থেকে বিবেচনা করলে কালেক্টিং ভেনিউল, মাস্কুলার ভেনিউল, স্মল ভেইন, মিডিয়াম ভেইন, লার্জ ভেইন, অল আর ক্যাপাসিটেন্স ভেসেল অর রিজার্ভার ভেসেল। কারণ যে কোনো সময়
65-70% ব্লাড কিন্তু এই ভেইনের মাঝেই থাকে। ভেইনের ক্যাপাসিটি বেশি। কেন ভেইনের ক্যাপাসিটি বেশি? কারণ ভেইনের লুমেন বড়। লুমেন বড় থাকার কারণে রিজার্ভের ক্ষমতা বেশি। এই জন্য এদেরকে রিজার্ভার ভেসেল বা ক্যাপাসিটেন্স ভেসেল বলে। গ্রস অ্যানাটমিতে আমরা ভেইনকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুপারফিশিয়াল ভেইন or cutaneous vein. They are located in the superficial fascia. Superficial fascia বলতে বোঝাচ্ছে they are located superficial to deep fascia and they drain superficial structures of the body. আরেক ধরনের ভেইন আছে যাদেরকে বলে ডিপ ভেইন। ডিপ ভেইন গুলো থাকে ডিপ ফাশার নিচে। তাহলে ডিপ ফাশার বাইরে থাকে সুপারফিশিয়াল ভেইন, ডিপ ফাশার নিচে থাকে ডিপ ভেইন, and deep veins drain deep structures of the body. আরেক ধরনের ভেইন আছে যাদেরকে বলে ভিনাস সাইনাসেস। নাও আমরা জানবো ভিনাস সাইনাস কাকে বলে। ডাইলেটেড ভেইনস আর কল্ড ভিনাস সাইনাসেস। তার মানে ভেইন যখন ডাইলেট করে তখন তাকে বলে ভিনাস সাইনাসেস। আমাদের বডিতে অনেক ধরনের সাইনাস আছে, যেমন যে সাইনাসের ভিতরে এয়ার থাকে তাকে বলে এয়ার সাইনাস, যেমন ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, স্পেনোইডাল সাইনাস, ইথময়েডাল সাইনাস। দিস আর কল্ড প্যারানেজাল এয়ার সাইনাস। এরা হচ্ছে এয়ার কন্টেইন করে বলে এয়ার সাইনাস বলে। ভাস্কুলার সাইনাসের মাঝে কিছু ভাস্কুলার সাইনাসের ভিতরে ব্লাড থাকে, যেমন আর্টারি থেকে কখনো সাইনাস তৈরি হতে পারে, তাকে বলে আর্টারিয়াল সাইনাস। যেমন এওর্টার মুখে যে এওর্টিক সাইনাস থাকে, পালমোনারি ট্রাঙ্কের বিগিনিং এ যে পালমোনারি সাইনাস থাকে, দিস আর দ্য আর্টারিয়াল সাইনাস। সিমিলারলি ভেইন গুলো ডাইলেট করলে তাকে বলে ভিনাস সাইনাস, যেটা আমরা এখন আলাপ করছি। আবার কখনো কখনো দেখা যাবে লিম্ফ ভেসেলও ডাইলেট করতে পারে, তখনও সাইনাস তৈরি করে, যেমন হচ্ছে লিম্ফ নোডের মাঝে সাবক্যাপসুলার সাইনাস, কর্টিক্যাল সাইনাস, মেডুলারি সাইনাস, অল আর লিম্ফেটিক সাইনাসেস। সো আমরা ভিনাস সাইনাস নিয়ে আলাপ করছি। ভিনাস সাইনাস হচ্ছে ডাইলেটেড ভেইন। যখন কোনো ক্যাপিলারি ডাইলেট করে তাকে বলে সাইনোসয়েড, কিন্তু ভেইন ডাইলেট করলে তাকে বলে ভিনাস সাইনাস। যেমন আমাদের বডিতে 3টে জায়গা আছে যেখানে ভিনাস সাইনাস পাওয়া যায়। একটা হচ্ছে করোনারি সাইনাস, যেটা হার্টের রিলেশনে থাকে। ডুরাল ভিনাস সাইনাস, যেটা ব্রেইনের রিলেশনে থাকে, সে ডুরা মেটারের কন্টেন্ট হিসেবে থাকে। তারপরে সাইনাসেস উইদিন স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসলের মধ্যেও কিন্তু সাইনাস পাওয়া যায়। সোলিয়াস নামে একটা মাসল আছে, এই সোলিয়াসের ভিতরে বড় বড় সাইনাস থাকে বলে সোলিয়াস মাসলের অন্য নামই হচ্ছে পেরিফেরাল হার্ট। So these are the locations of the venous sinuses. এখন আমরা জানবো ভিনাস সাইনাসের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। আমরা 3টা ক্যারেক্টারিস্টিক্স পাবো। নাম্বার 1, they are dilated vein. Number 2, they have no tunica media. Number 3, they have no valves. So they are dilated vein, no tunica media, no valve. এই হচ্ছে গিয়ে আমাদের ভিনাস সাইনাসের ক্যারেক্টারিস্টিক্স। নাও ভেনিকমিটেন্টিস কাকে বলে। একটু আগে আমি বলেছিলাম যে গ্রস অ্যানাটমিতে ভেইনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপারফিশিয়াল ভেইন, ডিপ ভেইন আর হচ্ছে ভিনাস সাইনাসেস। সুপারফিশিয়াল ভেইন গুলো থাকে সুপারফিশিয়াল ফাশাতে, তার মানে ডিপ ফাশার বাইরে, আর ডিপ ভেইন গুলো থাকে ডিপ ফাশার নিচে। আমাদের বডিতে ম্যাক্সিমাম জায়গাতে ডিপ আর্টারি, ডিপ ভেইন গুলো অ্যাকম্পানি করে থাকে, মানে পাশাপাশি থাকে। কিন্তু ফোরআর্ম এবং লেগ রিজিয়নে, তার মানে বিয়ন্ড দা নি জয়েন্ট এন্ড এলবো জয়েন্ট, দেখা যাবে একটা ডিপ আর্টারির পাশে একটা ডিপ ভেইন না থেকে পেয়ার অফ ডিপ ভেইন থাকে। এই পেয়ার অফ ডিপ ভেইন যেগুলো একটা আর্টারিকে অ্যাকম্পানি করে তাকেই বলে ভেনিকমিটেন্টিস। সো ভেনিকমিটেন্টিস হচ্ছে ল্যাটিন টার্ম, এর মানে হচ্ছে অ্যাকম্পানিং ভেইন অর স্যাটেলাইট ভেইনস। দে আর এ পেয়ার অফ ডিপ ভেইন অ্যাকম্পানিং এ ডিপ আর্টারি ইন দ্য এক্সট্রিমিটি, ইউজুয়ালি বিয়ন্ড এলবো এন্ড নি জয়েন্ট। তার মানে আমি আবারও বলছি যে আমাদের বডিতে কেবলমাত্র এক্সট্রিমিটিতে, স্পেশালি ইন কেস অফ দি লেগ এন্ড ফোরআর্ম, এই রিজিয়নে দেখবো ডিপ আর্টারির পাশে 2টো করে ডিপ ভেইন থাকে। এই এক জোড়া ডিপ ভেইন যেটা একটা ডিপ আর্টারিকে অ্যাকম্পানি করে তাকেই বলে ভেনিকমিটেন্টিস। ভেনিকমিটেন্টিস আমরা ফোরআর্ম এবং লেগের বাইরে কোথাও পাওয়ার কথা না, একটু আগে আমি বলেছি। তবে এর একটা এক্সেপশন হচ্ছে আর্ম। আর্মে যে ব্রাকিয়াল আর্টারি থাকে তার 2 পাশে 2টো ভেইন পাওয়া যায়। দিস আর দ্য ভেনিকমিটেন্টিস অফ দি ব্রাকিয়াল আর্টারি। সো ব্রাকিয়াল ভেইন বলতে আসলে সিঙ্গেল কোনো ভেইন নাই। এই ব্রাকিয়াল ভেইন মানে হচ্ছে ভেনিকমিটেন্টিস অফ দি ব্রাকিয়াল আর্টারি। এখন আমাদের জানতে হবে এই ভেনিকমিটেন্টিস ফর্মটা কেন থাকে। তার 2টো উদ্দেশ্য বা 2টো অ্যাডভান্টেজ আছে। এক নাম্বার হচ্ছে ইট হেল্পস ইন ভিনাস রিটার্ন ফ্রম দ্য লিম্ব। প্রশ্ন আসতে পারে কিভাবে।
আর্টারি দিয়ে যখন ব্লাড পাস করে তখন আর্টারি গুলো এক্সপান্ড করে, এবং আর্টারি যখন এক্সপান্ড করে তখন সেই চাপটা গিয়ে ভেনের উপরে পড়ে, আর ভেনের মাঝে প্রেসার পড়লে এই ভেন দিয়ে তখন ব্লাড ফ্লো হয়। সুতরাং এই অ্যারেঞ্জমেন্টটা ভিনাস রিটার্নে হেল্প করে, স্পেশালি ফ্রম দ্য লিম। আরেকটা হচ্ছে আর্টারি দিয়ে যে ব্লাডটা পাস করে সেই ব্লাড যখন ক্যাপিলারিতে যায় হিট লস হয়ে যায়, আলটিমেটলি ভেন দিয়ে যখন ব্লাড ফেরত আসে সেটা থাকে কুল ব্লাড। এই কুল ব্লাড কন্টিনিউয়াসলি যদি হার্টে যায় তখন কিন্তু হার্ট রেট কমে যাবে। হার্ট রেট যাতে না কমে এই জন্য ভিনাস ব্লাডকে কম্পারেটিভলি হিটেড ব্লাড হওয়া লাগে। এই কারণে আমরা দেখবো আর্টারি থেকে হিটটা কিন্তু ভেনের মাঝে ট্রান্সমিট হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। এটাকে বলে কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ মেকানিজম। সো আমরা বলতে পারি ভেনিকমিটেন্টিস অ্যারেঞ্জমেন্ট হেল্পস ইন কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ মেকানিজম। নাও আমরা জানবো মাইক্রোভাস্কুলেচার এবং ম্যাক্রোভাস্কুলেচার কাকে বলে। একটু আগে আমরা বলেছিলাম ক্যাপিলারিজ আর দা মাইক্রোভাস্কুলেচার। তো মাইক্রোভাস্কুলেচার কাকে বলে? মাইক্রোভাস্কুলেচার হচ্ছে the blood vessels having luminal diameter less than 0.1 millimeter. সো 0.1 মিলিমিটারের কমে কোনো ব্লাড ভেসেলের লুমিনাল ডায়ামিটার হলে তাকে মাইক্রোভাস্কুলেচার বলে। আমরা তো জানি ক্যাপিলারি ডায়ামিটার হচ্ছে 7 to 9 মাইক্রোমিটার। মাইক্রোভাস্কুলেচারকে মাইক্রোসার্কুলেটরি ইউনিটও বলা হয়ে থাকে। মাইক্রোভাস্কুলেচারে কম্পোনেন্ট কি কি? এক নম্বরে আর্টেরিওল হচ্ছে মাইক্রোভাস্কুলেচার, দেন ক্যাপিলারিজ আর মাইক্রোভাস্কুলেচার, দেন ভেনিউলস আর অলসো মাইক্রোভাস্কুলেচার। So arteriole, capillary, venule, all are the microvasculature. ভেনিউলের মাঝে যত ভেনিউল আছে সবাই মাইক্রোভাস্কুলেচারের পার্ট, যেমন পোস্ট ক্যাপিলারি ভেনিউল, কালেক্টিং ভেনিউল, দেন মাস্কুলার ভেনিউল, all are microvasculature. ম্যাক্রোভাস্কুলেচার কাকে বলে? ব্লাড ভেসেলস হ্যাভিং লুমিনাল ডায়ামিটার মোর দেন 0.1 মিলিমিটার। তার মানে 0.1 মিলিমিটারের চাইতে বড় লুমিনাল ডায়ামিটার হলে তাদেরকে বলে ম্যাক্রোভাস্কুলেচার, আর তার চাইতে কম হলে তাকে বলে মাইক্রোভাস্কুলেচার। Now microcirculation কাকে বলে? The circulation that occur through microvasculature is called microcirculation. তাইলে মাইক্রোভাস্কুলেচারের মধ্য দিয়ে যে সার্কুলেশন হয় তাকেই বলে মাইক্রোসার্কুলেশন। This microcirculation is concerned with exchange of gas, fluid, nutrients and metabolic waste product. Arterioles form the arterial component of the microcirculation. মাইক্রোসার্কুলেশনের মূলত এক্সচেঞ্জের কাজটা হয় ক্যাপিলারিতে। Capillary drain into series of vessel of increasing diameter, namely post capillary venule, collecting venule, muscular venule, which make up the venous component of the microcirculation. এখন এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের বডিতে যত অর্গান আছে, যতগুলো রিজিয়ন আছে, সব জায়গাতে সবসময় ব্লাড পৌঁছে যায়, কিন্তু তাই বলে সব ক্যাপিলারিতে কিন্তু ব্লাড এন্টার করে না, বা সব ক্যাপিলারি সবসময় কিন্তু কাজে লাগে না। তার মানে হচ্ছে কোন একটা রিজিয়নে ব্লাড গেলেও সেটা ডাইভার্ট হয়ে যেতে পারে অন্য রিজিয়নের মাঝে। যেমন আমরা যখন খাওয়া দাওয়া করি তখন কিন্তু আমাদের বেশি ব্লাড সাপ্লাই দরকার অ্যাবডোমেনের মাঝে, স্পেশালি জিআইটির মাঝে, কিন্তু তখন আমার ব্রেইনে কিন্তু ব্লাড সাপ্লাই খুব বেশি দরকার না। সুতরাং ব্রেইন বা এই জাতীয় কিছু স্ট্রাকচার থেকে ব্লাডকে আমি তখন ডাইভার্ট করে আনতে পারি ইনটু দা ইন্টেস্টাইন। আবার আমরা যখন ইমার্জেন্সি মোমেন্টে যাব তখন আমার বেশি ব্লাড দরকার ব্রেইনের মাঝে, হার্টের মাঝে, স্কেলিটাল মাসলের মাঝে, তখন জিআইটি তে কিন্তু ব্লাড বেশি দরকার নাই। সো জিআইটি ব্লাডকে তখন ডাইভার্ট করে আমরা ওই তিন জায়গাতে নিয়ে যেতে পারি। সুতরাং কোন একটা মেকানিজম অবশ্যই আমাদের দরকার, যে মেকানিজম দিয়ে আমরা ব্লাডকে ক্যাপিলারি বেড থেকে ডাইভার্ট করে নিয়ে চলে যাব ভেইনের মাঝে। সো আমরা এখন দেখব রেগুলেশন অফ ব্লাড ফ্লো থ্রু দা মাইক্রোসার্কুলেটরি বেড। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপিলারি বেড। এই ক্যাপিলারি বেডের শুরুতেই প্রি ক্যাপিলারি স্পিংটার আছে। যদি এই স্পিংটার গুলো ওপেন থাকে তখনই একমাত্র আর্টেরিয়াল ব্লাড ক্যাপিলারিতে এন্টার করবে এবং এক্সচেঞ্জের ঘটনা ঘটবে, হিট লসের ঘটনা ঘটবে, তারপরে ভিনাস এন্ড দিয়ে সেই ফ্লুইডটা আবার ঢুকে যাবে এবং আলটিমেটলি ভেইন দিয়ে ফেরত চলে যাবে। সুতরাং যখন প্রি ক্যাপিলারি স্পিংটার ওপেন থাকে ম্যাক্সিমাম পোরশন অফ ব্লাড পাস থ্রু দ্য ক্যাপিলারি বেড and exchange function occur, heat loss function occur. এখন যদি প্রি ক্যাপিলারি স্পিংটারটা ক্লোজ করা থাকে তখন আমরা দেখব আর্টেরিয়াল ব্লাড ক্যাপিলারি বেডকে বাইপাস করে চলে যাবে ভিনাস সিস্টেমে। কি দিয়ে যায়? মেটা আর্টেরিয়ল এন্ড প্রিফারেন্সিয়াল থোরোফেয়ার চ্যানেল দিয়ে। মেটা আর্টেরিয়ল এবং প্রিফারেন্সিয়াল থোরোফেয়ার চ্যানেল একটা এভি অ্যানাস্টোমোসিস তৈরি করে। সো এভি অ্যানাস্টোমোসিস ইউজ করে ক্যাপিলারি বেডকে বাইপাস করে তখন আর্টেরিয়াল ব্লাড ভিনাস সিস্টেমে চলে যাবে। এই ক্ষেত্রে কোনো প্রকার এক্সচেঞ্জ ফাংশন হবে না, কোনো প্রকার হিট লস হবে না।
সুতরাং এইভাবে আমরা ব্লাডকে ডাইভার্ট করে দিতে পারি। ওই যে একটু আগে বলেছিলাম, কখনো কখনো আমাকে ক্যাপিলারি বেড থেকে ব্লাডকে বাইপাস করে অন্য কোনো রিজিয়নে নিয়ে যেতে হয়, এই ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করব। এখন আমরা চলে আসলাম এই সার্কুলেটরি সিস্টেম চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনে। সেই কোয়েশ্চনটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দি ব্লাড ভেসেল। রিটেন ভাইবা দুটোর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সো ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দি ব্লাড ভেসেল আমরা যদি জানতে হয়, এটা সিকোয়েন্সিয়ালি পরীক্ষাতে লিখতে হয়, সিরিয়াল ব্রেক করা যাবে না। এই জন্য আমরা একটা নিমোনিক ইউজ করতে পারি। নিমোনিকটা হচ্ছে সিডিআরইসি, সিড্র্যাক। সি মানে হচ্ছে কন্ডাক্টিং ভেসেল, দেন ডি মানে হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেল, দেন আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল, দেন ই মানে হচ্ছে এক্সচেঞ্জ ভেসেল, এন্ড সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স অর রিজার্ভার ভেসেল। আমরা জানি কন্ডাক্টিং ভেসেল বলতে লার্জ আর্টারি অর ইলাস্টিক আর্টারিকে বোঝায়। ডিস্ট্রিবিউটিং ভেসেল বলতে মাস্কুলার অর মিডিয়াম সাইজড আর্টারিকে বোঝায়। রেজিস্ট্যান্স ভেসেল মানে হচ্ছে আমাদের আর্টারিওল। এক্সচেঞ্জ ভেসেলে দুটো পড়ে, একটা হচ্ছে ক্যাপিলারি আর পোস্ট ক্যাপিলারি ভেনিউল। দেন ক্যাপাসিটেন্স ভেসেলের মধ্যে পড়ে অল দ্য ভেইন এক্সেপ্ট পোস্ট ক্যাপিলারি ভেনিউল। আবার আমরা দেখতে পারি প্রথমে কন্ডাক্টিং ভেসেল, দেন ডিস্ট্রিবিউটিং ভেসেল, দেন রেজিস্ট্যান্স ভেসেল, দেন এক্সচেঞ্জ ভেসেল, দেন ক্যাপাসিটেন্স ও রিজার্ভার ভেসেল। কন্ডাক্টিং ভেসেলকে ফিজিওলজিতে ওয়েনকেজেল ভেসেল বলা হয়। So that is all about the circulatory system from my part today. Thank you very much for watching my video, and please subscribe my channel by clicking the bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later in the next video.